আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু আমার হাসব্যান্ড নেই, আ নেই বলতে এটা হচ্ছে আমার বুধবারের ব্লগ, সেটা আজকে দিব। তো যে কারণে আরকি বুধবারে আমার হাসব্যান্ড বাসায় ছিল না। তো ভাবলাম যে সেরকম কি করব? তো আলুঘাটি করে নিই। আর হাসব্যান্ড বাসায় থাকলে কিন্তু কাজের একটা প্যারা বলেন, টেনশন বলেন, দুটাই থাকে। যে আমাকে ঘুম থেকে উঠেই খাবার রেডি করতে হবে, প্লাস সবকিছু রেডি করে যেতে হবে। আর যেহেতু স্কুল আছে, তো ভাবলাম যে সকালে শুধু মেয়ের জন্য ডিম ভাজিটা করব। তাই যে একটা ডিম বের করে নিলাম মেয়ের জন্য। আর আমার মেয়ে সকালে ঘুম থেকে সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু ডিম ভাজি খুব পছন্দ করে। আর এখানে ছোট মেয়ের জন্য দেশি মুরগির ডিম দিলাম। বড়টাকেও দেশি মুরগির ডিম সেদ্ধ দেই। ভাজিটা ওর ছোট ডিম দিয়ে হলে ছোট্ট ভাজি হয়, আর হয় না। দেখা যায় যে ভাত খাওয়ার সময় আ ভাতের থেকে ডিমটা মাখিয়ে বেশি করে দিলে পুরো ভাত খায়। আর দেখা যায় যে ডিমের পরিমাণ কম হলে সেদিন দেখব যে ভাতটা খেতে চায় না। এর জন্য পোল্ট্রি মুরগির ডিমটাই ভাজি করে দিব। আর কচুরমুখী, তারপরে কি বলে সিম, আলু, সিম, মাথা খারাপ হয়ে গেছে। কাঁঠালের বিচি আর আলু। এই ৩ টা সেদ্ধ দিয়েছি যে মাছের মাথা দিয়ে ঘাঁটি করব। ঘাঁটিটা আমাদের উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। যারা উত্তরবঙ্গে থাকে তারা এটা নিশ্চয়ই ভালো করে জানবে যে যেকোনো বড় ধরনের কি বলে, বিশেষ করে মজলিস বা অনেকে যখন বিশেষ করে শীতের সময় আসে তখন তো পিকনিকও করে ছেলেমেয়েরা, যে ঘাঁটি খাওয়ার একটা ট্রেন্ড তখন চলে। তো আর সপ্তাহে ১ দিন তো ঘাঁটি থাকেই। তো এটা নরমাল অনেকের, আসলে প্রত্যেকটা এলাকারই প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা জনপ্রিয় খাবার থাকে, যেটা তারা প্রায় সময় খেতে পছন্দ করে, বা যেকোনো অনুষ্ঠান হোক বা বড় ধরনের ইয়ে হোক তখন কিন্তু ওই জিনিসটা রান্না করে। বাট আমাদের এই ঘাঁটিটা বা বিয়েবাড়িতে বা বড় অন্য কোনো অনুষ্ঠানে খাওয়া হয় না। মজলিস, পিকনিক বা কি বলে, আমাদের মহরম যখন হয় তখনই আরকি ঘাঁটিটা বানানো হয়। আর মজাও হয়। আর এই যে আমার রান্নাঘর, আসলে রান্নাঘরটা অনেকের কাছে মনে হতে পারে যে এরকম কেন? আসলে এই রান্নাঘরটা করা হয়েছে বাহিরে, বাসায় ঢুকতেই রান্নাঘর। আর রান্নাঘরটা টাইলস করার কথা ছিল না। পরে আমার হাসব্যান্ডই শখ করে আমাকে করে দিয়েছে। কারণ আমাদের এই বাড়িটা ভাঙা পড়বে। আম কিছুদিন বলতে সময় তো লাগবে। একটা বাড়ি তো মুখের কথা না, বললেই তো আর হয় না। তো সময় লাগবে, ১-২ বছর সময় লাগবে। তো আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন রান্নাঘর ছিল না। ছিল না বললেও ভুল, মাটির রান্নাঘর ছিল। বাট পরে তখন আমার বড় মেয়েটার দেখা যেত, ভয়ে থাকতাম যে কখন ধরে না ধরে এরকম। তো পরে আরকি ডিসিশন নেওয়া হলো যে রান্নাঘরটা করাই হোক। পরে রান্নাঘরটা করলাম। এখন আমার জন্যও সুবিধা হয়। আগে তো রান্না করতাম এক জায়গায়, বাইরে দৌড়ে গিয়ে থালা-বাটি মাজা, তরকারি ধোয়া। আসলে অনেক কষ্ট করেছি। কি বলবো? তো সেই দিনগুলো পার হয়ে এসেছে। তো যাই হোক, সেগুলোকে আর মনে করতে চাই না। ছোট বাচ্চা নিয়ে আসলে অনেকে বলতে পারে যে এটা এমন কি কষ্ট? যাদের ছোট বাচ্চা আছে তারা বলতে পারবে যে বাচ্চাকে রেখে বাইরে গিয়ে থালাবাটি মাজা, রাতে থালাবাটি মাজা কতটা যে প্যারাময়, যে দৌড়ে সবকিছু করা লাগতো। যেটা আমি দেখা যায় যে হাতের কাছেই সিঙ্ক থাকলে রান মানে চুলা এক জায়গায় থাকলে দেখা যায় টপ করে সবকিছু হয়। আবার রাতের বেলাও কিন্তু দেখা যাইত যে খাওয়া-দাওয়া করে বাসনগুলো ওইভাবে বাসি থালাবাটিগুলো রেখে দিতে হতো।
কারণ অত রাতে গিয়ে বাইরে গিয়ে থালাবাটি মাজা আমার পক্ষে পসিবল ছিল না। যেহেতু যেখানে থালাবাটি মাজতাম মানে কি বলে হাউস, তো ওই জায়গাটা হচ্ছে অন্ধকার ছিল। এজন্য বাইরে গিয়ে ওইভাবে থালাবাটি মাজাও হতো না। তো সকালে ওঠার পরে এক গাদা থেকে যেত। এখন যেরকম সহজ হয়ে গেছে যে আ খাওয়া-দাওয়া করেই থালাবাটিটা রাতে মেজে রেখে দিয়ে দিলাম। সকালে উঠে একদম রান্নাঘরটা ক্লিন থাকলো। আমার সকালে ঘুম থেকে উঠেই ওগুলোর প্যারা থাকে না। আগে তো দেখা যেত ঘুম থেকে উঠে ওগুলো থালাবাটিগুলা মাজতে হতো। আর নিজের কাছেও খুব খারাপ লাগতো। আমি আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির পরিবেশটা অনেকটা এক হলেও আবার আলাদা, অনেক আলাদা। আসলে যার, যার বাড়ির পরিবেশ একেক বাড়ির পরিবেশ একেক রকম হয়। এটা আমরা আসলে তুলনা করতে পারব না। অনেকে তুলনা করে ফেলি যে আমার বাবার বাড়ি এত ভালো, এত আমার শ্বশুরবাড়ি এরকম। আসলে এটা ভুল কথা। প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো একদিক থেকে প্রবলেম থাকে। যেটাকে সময়ের সাথে, সাথে মেনে নিতে শিখতে হয়। কারণ এটাকে আমরা চাইলেই তো নিজের আয়ত্তে সবকিছু আনতে পারি না। কারণ উম একটা পরিবারে কিন্তু আমি একা মেইনটেইন করতে পারব না। মানে নতুন বউ হিসেবে বলছি। সেখানে নতুন আমার জন্য সবাই নতুন। তো সেটাকে আমার আস্তে, 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 আস্তে অভ্যাসে পরিণত করতে হবে। তাদের মতো করে আমার পরিবর্তন হতে হবে। এটাই স্বাভাবিক, এটাই নেচার। কারণ প্রাকৃতিকভাবে আমরা যদি নিজেকে মানানসই শ্বশুরবাড়িতে করে নিতে না পারি, তো লাইফে আমরা কিছুই করতে পারবো না। অনেকে আমি আমার লাইফে আমার এত ছোট্ট একটা জীবনে বলি, আমার আমি স্কুল লাইফে আমি একরকম ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলি বা আমার আশেপাশে আমার বাবা যেহেতু আর্মি পারসন ছিল, সরকারি জব করতো। আমার ক্যান্টনমেন্টে আমরা টানা ১২ বছর ছিলাম। তো সেখান থেকে বলব যে আমি জীবনে অনেক মানুষ দেখেছি। বছর, বছর দেখা গেছে আম মানে কোয়ার্টারগুলোতে কিন্তু আর্মি বছর, বছর চেঞ্জ হয়। তো বিভিন্ন মানুষ, তারপরে যখন কলেজে পড়েছি, বাহিরে পড়াশোনা করেছি আমি কলেজে। তখন অনেকগুলো মেয়ে একসাথে ছিলাম আমরা। সেখানে অনেক মানুষ দেখেছি। তারপরে আমার কলেজ লাইফের পর যখন ভার্সিটিতে গেলাম, আমার বিয়ের পরের কথা বলছি। মানে আমার কলেজ লাইফ শেষ করার পরেই আমার আম পারিবারিকভাবে বিয়ে হয়। তারপরেই কিন্তু আমার ভার্সিটিতে মানে তো সরি, আমার মেয়ে এসেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম। তো যেটা বলছিলাম মানে ভর্তি হয়েছি আমার বিয়ের আগে, বাট ক্লাস স্টার্ট করতে হয়েছে আমার বিয়ের পরে। তো সেখানেও বিভিন্ন মানুষ দেখেছি। আমার লাইফে তারপরে আবার দেখা গেল আমার বড় মেয়ে পেটে যখন, তখন আমি চলে এসেছি। এখানেও অনেক মানুষ দেখছি। তো একেক মানুষ একেক রকম। আমি যদি চিন্তা করি এই মানুষটা আমার টাইপের বা ওই মানুষটা আমার টাইপের না। একেক মানুষ একেক রকম হয়। তো সংসার লাইফেও একেক মানুষ একেক টাইপের হয়। তো সবার সাথে মেনে গুছিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এত মানুষজনের সাথে চলাফেরা করেছি, তো একেকজনের চিন্তাভাবনা বলি। কেউ, কেউ এরকমও চিন্তা করে যে পড়াশোনা করছি জবের কারণে, আবার আমি কেন আরেকজনের অধীনে থাকবো? আবার এরকমও মানুষ দেখেছি অমায়িক যেটাকে বলে, আমি শুধু দেব, তার পরিবর্তে নিব না, অ্যাচিভমেন্ট করব না, এটার কথা বলছি। শুধু দিতেই থাকবো, মানুষকে আমি হ্যাপি রাখবো, এটা দিব, ওটা দিব, এটাই আমার খুশি। আবার এমনও আছে যেটাকে বলি আমরা স্যাসরা, যে মানুষের নিতে পছন্দ করি কিন্তু দেয়ার বেলায় নাই। আবার দায়িত্বর ক্ষেত্রেও কিন্তু তাই। দায়িত্ব আমি পালন করব না, কিন্তু আমি বড়, বড় গল্প দিব। দায়িত্বের বেলায় একটা কথা বলি, যারা বিশেষ করে দায়িত্ব থেকে দূরে থাকতে চায় বা থাকে, তারা কিন্তু দেখা যায় যে গল্প বেশি দেয়। আমি খেয়াল করে দেখেছি। আবার যারা খুব দায়িত্ব নেয়, তারা কিন্তু জিনিসটাকে ওইভাবে প্রকাশ করে না। আবার যারা করে, তারা দেখা যায় যে অনেকটা কষ্ট থেকে বা অনেকটা সাফার যখন বেশি হয়ে যায়, নিতে পারে না, তখন বহিঃপ্রকাশ ঘটায়। তো সেটাই বলছি,
যে একেক লাইফ একেকজনের লাইফ একেক রকম, এটাকে মেনে নিতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা দুনিয়াতে যাই করি না কেন, দিন শেষে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে আল্লাহর সবকিছুই বিশ্বাস করতে হবে। মারা মরতে তো হবে, এটা তো কেউ অস্বীকার করতে হবে না, মানে পারবে না। তো সেখান থেকে ইবাদতটাও করতে হবে। তো যাই হোক, আমার ঘাটিতে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমার রান্নাবান্না শেষ করে তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। এই যে আমি আমার বড় মেয়ে কি যেন চিন্তা করছিল, তখন ও বুঝতে পারেনি। তো আমি কিন্তু স্কুল থেকে আসার পর অনেক কাজ করেছি, তারপরে আমার আর শ্যুট করা হয়নি, আসলে ইচ্ছা করছিল না। আর এটা সন্ধ্যার দিকে মনে চাচ্ছিল যে একটু চা খাই, একটু রিল্যাক্স হবে, যেহেতু মাথাটা একটু ধরছিল। আর আমি র চাটা খুব কম খাই, খাই না, খাই না এটা ভুল, খাই কিন্তু খুব কম। আর দুধটা কেন যেন, গুঁড়া দুধটা ভালো ছিল না, কেন যেন মিশছিল না। তো কি করার, এভাবেই খেয়ে নিব, যেহেতু শুধু নিজের জন্য বানিয়েছি, এর জন্য অতটা প্যারা নেই। অন্য কেউ হলে একটু টেনশনে থাকতাম। তো টোস্ট নিয়েছি, টোস্ট দিয়ে খাবো। আর বাচ্চাদের সাথে কথা বলছিলাম। এই, আল্লাহ হাফিজ সবাইকে।